দেখেছিস, প্রতিবারের মতো এবারও সুকান্ত লেট করে ঢুকছে। ও বেটা সবসময় লেট করে, বাদ দে তোর কথা। এমন সময় কলিং বেলের আওয়াজ হয়। ও দেখ, শয়তান কা নাম লিয়া আর শয়তান হাজির। হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে। সুকান্তই এসছে। যা তো, দরজাটা খুলে দিয়াই তো। আর বলিস না, অফিসে একটু কাজ ছিল, ওই জন্য একটু লেট হয়ে গেল। প্ল্যানটা কতদূর হলো বলতো? হ্যাঁ, প্ল্যানটা তো ঠিকই আছে, কিন্তু কোথায় যাব সেটাই তো বুঝতে পারছি না। চল তাহলে এক কাজ কর, সুন্দরবন চল, দার্জিলিংটা বরং ক্যান্সেল কর। সুন্দরবনে যাবি? সে রাতের কথা কি ভুলে গেলি? মনে আছে তো সে রাতে কি হয়েছিল? আরে, সেই ঘটনাটা তো তুই বলবি বলবি করে বললেই না। হ্যাঁ বলতো, সে রাতে কি হয়েছিল? তাহলে শোন, গত বছর শান্তিপুর রাসের মেলা থেকে রাতের শেষ ট্রেন ধরে ফিরছি। শেষ ট্রেন 11:12। ট্রেনে আমার সাথে ছিল আমার এক বন্ধু সৃজিত। আমরা যে কামরায় উঠেছিলাম সেই কামরার মধ্যে একটা দুটো প্যাসেঞ্জার ছিল। ট্রেনটা খুব ধীর গতিতে যাচ্ছিল। আকাইপুর হল্ট আসতেই ট্রেন থেকে নেমে গেলাম। আরে বলেছিলাম না, এত রাতে কোনো টোটো পাওয়া যাবে না। হ্যাঁ, আর কপাল খারাপ থাকলে যা হয়। ঠিক আছে, তাহলে চল, বরং আমরা হেঁটেই যাই। ও দুজন গল্প করতে করতে ঠিক চলে যাওয়া যাবে। এই কটা বাজে রে? 12:10। আকাইপুর থেকে আমাদের বাড়ি 7 কিলোমিটার ভেতরে। আমরা রীতিমতো হাঁটতে শুরু করলাম। নিজেদের মধ্যে কথা বলতে বলতে আমরা এগিয়ে যেতে থাকলাম। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, জনমানবহীন পথ। সেই অন্ধকারের মধ্যে আমরা দুজন হেঁটে চলেছি। ভাই, হাঁটতে হাঁটতে তো অনেকটা দূর চলে আসলাম। রাত তো প্রায় 1:30 বাজে, আর একটুখানি গেলেই তো সেই মসজিদটা। যা বলেছিস সৃজিত, তোর ভয় লাগছে নাকি? না, ভয় ঠিক না। এত রাতে একা একা এখানে কোনোদিনও আসিনি তো, তাই একটু অন্যরকম লাগছে। সৃজিত এবং আমি দুজনে কিছুটা দূর হাঁটার পর চলে আসলাম ক্লাবটার সামনে। ক্লাবটার সামনেই সেই ভাঙা মসজিদ। সেই ভাঙা মসজিদটার পাশেই একটা বড় তেঁতুল গাছ, আর সেই মসজিদটার আগে এবং পরে দুটো বাম্পার। আমাদের মধ্যে এমন একটা ভয় কাজ করছিল যে আমরা প্রথম বাম্পারটাই পার হতে পারছিলাম না। সৌরভ, আমার না খুব ভয় করছে। আগে যাওয়াটা কি ঠিক হবে? অত ঘাবড়াস না, দাঁড়া, আমি দাদাকে ফোন করছি। দাদা, আমরা এই মসজিদটার এখানে চলে এসেছি, কিন্তু এই মসজিদটা না আমরা পার হতে পারছি না, খুব ভয় লাগছে। তাই তুমি একটা কাজ করো, তুমি এসো, আমরা যাচ্ছি। আমরা ভয়তে ভয়তে রীতিমতো সাহস করে প্রথম বাম্পারটা পার হলাম। বাম্পারটা বেরোতেই আমাদের সামনে দিয়ে একটা দমকা হাওয়া বয়ে গেল। সৃজিত খুব ভয় পেল, আমিও একটু আচম্বিত হলাম। তারপরও আমরা সাহস করে এগোতে লাগলাম। মসজিদটা যত কাছাকাছি আসছি ততই যেন আমাদের গা হাত পা শিউরে উঠছে।
মনে মনে এটাই ভাবছিলাম, কতক্ষণের মধ্যে মসজিদটা পার হব। কেননা জায়গাটা অতীব ভয়ঙ্কর। সন্ধ্যার পর এখানে কেউ আসে না। মসজিদটার একেবারে সামনাসামনি আসতেই আমাদের সামনে দিয়ে একটা কালো বেড়াল পথ কাটলো, আর তার সাথেই আমার মনে হতে লাগলো যেন পিছন থেকে কেউ আমাদের পিছু নিয়েছে। আমরা আরো জোরে এগোতে লাগলাম। তারপর তেঁতুল গাছটা পার হয়ে যখন আমরা দ্বিতীয় বাম্পারটার কাছে চলে আসি, ঠিক তখনই সৃজিত কিছু একটা দেখে ভয় পেল। ভাই, আমার না খুব ভয় লাগছে, একটু তাড়াতাড়ি চল। জায়গাটা বেশি একটা ভালো না। আমার মনে হচ্ছে আমাদের কেউ পিছু নিয়েছে। পেছন দিকে তাকাস না, সামনের দিকে হেঁটে চল। আরে ওই দেখ তোর দাদা চলে এসছে। এরপর আমরা দাদার বাইকে উঠে বাড়ির দিকে রওনা দিলাম। বাইকে ওঠার পর কিছুটা ভয় কমে গেল। সৃজিতের বাড়ির কাছাকাছি আসতেই ও নেমে পড়ল এবং আমি আর দাদা বাড়িতে চলে এলাম। আচ্ছা, তুই একটা কাজ কর, তুই বাইকটা তুলে হাত পা ধুয়ে ঘুমিয়ে পড়। আমার খুব ঘুম পাচ্ছে। আমি হাত মুখ ধুয়ে গেটটা দিতে যাব, ঠিক সেই মুহূর্তে আমার সামনে একটা অলৌকিক বস্তু চলে আসে। সেটা দেখার পর আমার সারা শরীর ঠান্ডা হয়ে গেল। সেই মুহূর্তে আমি কাউকে ডাকবো সে শক্তি পর্যন্ত আমার নেই। অবশেষে আমি ওখানেই পড়ে গেলাম। আমার প্রচণ্ড জ্বর। শুধু আমারই নয়, আমার সাথে সৃজিতেরও প্রচণ্ড জ্বর আসে। সেই রাতের পর থেকে একটানা 1 সপ্তাহ কিছুতেই জ্বর কমে না, বরঞ্চ দিন দিন বাড়তে থাকে। কিন্তু আমরা কিছুতেই কাউকে কোনো কথা বলিনি। আমার মা ঠিক বুঝতে পারে কিছু একটা হয়েছে। তারপর একটা ওঝা ডেকে আনে। তারপর সেই ওঝা আমাদেরকে একটা মন্ত্রপুত জলপড়া খেতে দেয় এবং 2টো মাদুলি দুজনের হাতে বেঁধে দেন। তারপর তিনি বলেন, সেদিন রাতে তোমাদেরই ভুল ছিল। সেদিন রাতে যখন তুমি তোমার দাদাকে ফোন করেছিলে, সেই মুহূর্তে তোমার পাশে একটা অশরীরী শক্তি ছিল। যখন তুমি তোমার দাদাকে ডেকেছিলে, তখন সে ভেবেছিল যে তুমি তাকেই ডেকেছ, আর তখন থেকেই সে তোমার পিছু নিয়েছিল। আর সেই কথাটা হচ্ছে, তুমি এসো, আমি যাচ্ছি।